আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মেথি আলু বা মোম আলু দিয়ে হাঁসের মাংস ভুনা। আচ্ছা, যে হাঁসটা আমি কিনে নিয়ে এসেছি এই হাঁসটা প্রায় 1 কেজি 200 গ্রামের মতো ওজন ছিল। হাঁসটাতে পালকগুলো ছিল না। এখানে দেশের বাইরে এই হাঁসগুলো এভাবেই কিনতে পাওয়া যায়, পালকগুলো না থাকলেও ছোট ছোট কিছু পশম থেকে যায় যেগুলো কিনা বাছতে হয়। আর সেগুলো বাছার জন্য আগুনে প্রথমে পুড়িয়ে নিতে হয়, তারপর বেছে নিতে হয়। আচ্ছা, আপনারা কিভাবে বুঝবেন যে হাঁসটা সঠিক নিয়মে পোড়ানো হচ্ছে? যখন দেখবেন হাঁসের শরীর থেকে তেল বের হচ্ছে, তার মানে ওই জায়গাটা পোড়ানো হয়ে গিয়েছে। আর যেই পশমগুলো দেখা যাচ্ছিল ছোট ছোট, সেগুলোর মাথাগুলো পুড়ে কালো হয়ে যাবে। এই যে দেখেন, এই জায়গাটা পুরানো হয়ে গিয়েছে, সেই কারণে তেল বের হচ্ছিল। আর যেই পশমগুলো ছিল সেগুলোর আগাগুলো কালো কালো হয়েছিল। আশা করি আপনাদের আমি বুঝাতে পেরেছি। এই যে দেখেন এখন কিভাবে বেছে নিতে হচ্ছে। চিমটি কেটে 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 ছোট ছোট পশমগুলো টেনে টেনে উঠিয়ে আনতে হয়। এভাবেই আসলে সব পশমগুলো উঠিয়ে আনতে হয়। পশমগুলো ওঠানোর পর গোটা হাঁসটা আমি আস্ত ধুয়ে তারপর নির্দিষ্ট সাইজে আমি কেটে নিয়েছিলাম। আপনারা যদি বড় রাখতে চান বড় করে কেটে নিতে পারেন, আর যদি ছোট ছোট করতে চান ছোট করে কেটে নিতে পারেন। আমি মিডিয়াম সাইজ করে কেটে একটা বলে নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব 2 চা চামচ হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিব 2 চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিব 2 চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিব 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি দারচিনি, দিয়ে দিচ্ছি 5-6টা এলাচি, আর সামান্য একটু জয়ত্রী, তারপর দিয়ে দিব 4-5টা তেজপাতা, তারপর দিয়ে দিব কিছু লং, কিছু গোলমরিচ। এখানে আমি 6-7টা লং দিয়েছিলাম, আর 10-12টা গোলমরিচ দিয়ে দিয়েছিলাম। তারপর দিয়ে দিব কাঁচামরিচ, মাঝখানে ফালি করা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 5-6টি। আর দিয়ে দিচ্ছে হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজ দিয়েছিলাম 1 কাপ। তারপর দিয়ে দেব 2টা টমেটো, টমেটোগুলো মিডিয়াম সাইজের ছিল, চিকন চিকন করে ফালি করে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব তেল, আমি এখানে তেল প্রায় 200 গ্রামের মতো দিয়েছিলাম। আসলে আমি যেভাবে রান্নাটা করছি এখানে তেলের পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি, কারণ হাঁসের মাংসটা যেহেতু ভুনা করব সেহেতু তেলটা একটু বেশিই দিতে হয়। দিয়ে আমি কিছুক্ষণ মেখে নিয়েছিলাম। আসলে আপনারা তেলটা যদি কম দিতে চান এতেও হয়, যেহেতু আমি বললাম যে ভুনা করব, এখানে একটু যদি তেলটা বেশি দেওয়া যায় তাহলে খেতে ভালো লাগে, তাই আমি একটু বেশি দিয়েছিলাম। তারপরে দিচ্ছি হচ্ছে 2 চা চামচ আদা বাটা, তারপর দিয়ে দিব হচ্ছে 2 চা চামচ রসুন বাটা। এই তো আমার 2 চামচ রসুন বাটা দেওয়া হয়ে গেল। এবার আমি আবারও মিশিয়ে নিচ্ছি। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন তেলের পরিমাণটা আমি কীভাবে দিয়েছি। প্রত্যেকটা মাংস বা প্রত্যেকটা মশলার গায়ে গিয়ে তেল লেগে থাকবে, আমি সেভাবেই দেওয়ার চেষ্টা করেছি। আর দিয়ে দিচ্ছি 1 ফালি বাটার। আসলে বাটারটা দেওয়ার কারণ হচ্ছে ফ্লেভারটা খুব ভালো আসবে, তাই আমি একটু বাটার দিয়ে দিয়েছি। মাংসটা ভালো করে মাখানোর পর আমি ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 3-4 ঘন্টা। আসলে 3-4 ঘন্টা রাখতে হবে এইরকমটা না, 1 ঘন্টা রাখলেই হবে। যত বেশি রাখতে পারবেন তত টেস্টটা ভালো আসবে। তারপর আমি বের করে একটা পাতিল নিয়েছিলাম, পাতিলটাতে আমি মাংসটা ঢেলে দিচ্ছি। অতিরিক্ত আঁচে প্রথমেই রান্না করবেন না, মাংসটা দেওয়ার পর
অল্প আঁচে দিয়ে ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম। যখন মাংসটা গরম হয়ে আসছে বা একটা বলক চলে আসছে, তখন আমি জালটা একটু বাড়িয়ে দিয়েছি। আর কিছুক্ষণ পর পর নাড়া দেওয়ার চেষ্টা করেছি, এতে করে উপরের মাংসগুলো নিচে আর নিচের মাংসগুলো উপরে আসবে, সিদ্ধটাও ভালো হবে আর মাংসটা পাতিলে লেগে যাওয়ার সম্ভাবনাটাও থাকবে না। এই তো কিছুক্ষণ পর পর 5 মিনিট 10 মিনিট পর পর এসে আমি মাংসটা নাড়া দিয়ে দিচ্ছিলাম। আসলে মাংসটা সিদ্ধ হওয়ার পর্যন্ত সময় লেগেছিল প্রায় আধা ঘন্টার মতো। আচ্ছা, এই মুহূর্তে আমি বলিয়ে দিই, মাংসতে আমি কোনো প্রকার পানি অ্যাড করি নাই। যখন মাংসটা মিডিয়াম আঁচে রান্না করা হয় অটোমেটিক মাংস থেকেই পানি আসে, আর যখন মিডিয়াম আঁচে রান্না করা হয় তখন পানিটা তো তাড়াতাড়ি শুকিয়ে যায় না, ওই পানি দিয়েই মাংসটা সিদ্ধ করে নেওয়া যায়। এই তো মাংসটা আমার কষানো হয়ে গিয়েছিল। আর আমি নিয়েছি মোম আলু বা মেটে আলু বলে বাংলাদেশে এই আলুগুলোকে, ওই আলুগুলো আমি নিয়েছি। আলুগুলো আমি ভালো করে ছুলে আমি টুকরো করে কেটে নেব। আমি বেশি বড় টুকরো করিনি, মিডিয়াম সাইজের টুকরো করে নিয়েছি। আচ্ছা, এই আলুটা নিয়ে আমি কিছু কথা বলি। এই আলুটা গাছের উপরেও হয়ে থাকে, গাছের নিচেও হয়ে থাকে। সবুজ কালারের যে আলুটা হচ্ছে সেটা হয় গাছের উপরে, আর সাদা কালারের যে আলুটা সেটা হয় গাছের নিচে, কিন্তু একই গাছের আলু দুটোটা। এই তো আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে আমি আলুগুলোকে টেলে নেব। আচ্ছা, এই আলুগুলো অনেকে অনেকভাবে রান্না করে থাকে। কেউ বা প্রথমে সিদ্ধ করে তারপর রান্না করে নেয়, আবার কেউ বা ডাইরেক্ট এভাবেই দিয়ে দেয় তরকারিতে। যদি আমার কাছে মনে হয় যদি আলুগুলোকে এভাবে টেলে নেওয়া হয় তাহলে খেতে আরও বেশি ভালো লাগে। এই তো আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ না পর্যন্ত আলুগুলো সিদ্ধ হচ্ছে। আচ্ছা, আলুগুলো যতক্ষণ না সিদ্ধ হচ্ছে কিছুক্ষণ পর পর নাড়া দিয়ে দিব, এতে করে তলানিতে লেগে যাবে না। এই তো সিদ্ধ হয়ে গেলেই মাংসটা রেডি খাওয়ার জন্য। আসলে আমি এখানে কোনো প্রকার পানি অ্যাড করি নাই, মাংসের পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি। যেহেতু বলা হয়েছে এখানে আমি মাংস ভুনা করছি, সেহেতু ঝোলের পরিমাণটা একদমই থাকবে না। আপনাদের হাঁস থেকে যদি পানিটা না ওঠে তাহলে সামান্য পরিমাণ পানি অ্যাড করতে পারেন, এতে করে কোনো সমস্যা হবে না। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, রেসিপিটা যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমিও সকলের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।